সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। লকডাউন চলছে, সারা বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত, ঘর থেকে বেরোতে পারছি না। ছাত্র ছাত্রী, অভিভাবক সবাই আমরা দুশ্চিন্তার মধ্যে। কিন্তু সেই দুশ্চিন্তা দূর করার জন্যে পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রচেষ্টা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমগ্র শিক্ষা অভিযানের সহায়তায় ভূগোলের দ্বিতীয় পাঠ আমরা আজকের আলোচনা করছি আমি শ্রী প্রীতম কুমার হালদার, খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা বিষয়বস্তুর মধ্যে যাব। দ্বিতীয় অধ্যায়, এখানে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। আমরা এখন বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। বায়ুমণ্ডল কাকে বলে? সর্বপ্রথম এটা আমাদের জানা দরকার। বায়ু প্রবাহিত হয়, আমরা অনুভব করি, নিজের মধ্যে চাপ অনুভব করতে পারি না, দাঁড়িয়ে কাজ করি। তা এই যে একটা আবরণ ভূপৃষ্ঠকে পৃথিবীর সঙ্গে চাদরের মতো জড়িয়ে রেখেছে, বিভিন্ন উপাদান তার আছে, গ্যাসীয় উপাদান আছে, জলীয় বাষ্প আছে, লবণ কণা আছে, কঠিন কণা বিভিন্ন আছে। সব কিছু মিলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে চাদরের মতো ঢেকে রেখেছে এবং সঙ্গে সঙ্গে আবর্তনও করে চলেছে, এটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদান বলতে আমরা কি বুঝব? বেশ কতকগুলো উপাদানের সমন্বয়ে কিন্তু বায়ুমণ্ডল। প্রথমেই আমরা আসব গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের মধ্যে বিভিন্ন রকমের গ্যাস আছে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, ক্রিপ্টন, জেনন, আর্গন, এগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসীয় উপাদান। তারপরে আছে জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের একটা ভালো পোর্শন জলীয় বাষ্প গ্রহণ করে থাকে। তারপরে জলীয় বাষ্পের পরেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার কঠিন উপাদান। কঠিন উপাদান মানে লবণ কণা, ধোঁয়ার, ভস্ম কণা, এইগুলো বায়ুমণ্ডলে কিন্তু অকুপাই করে আছে। সুতরাং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান হিসেবে আমরা কি পেলাম? প্রথমত গ্যাসীয় উপাদান পেলাম, দ্বিতীয়ত জলীয় বাষ্প, তৃতীয়ত বিভিন্ন যে কঠিন উপাদান সেগুলো আমরা পেলাম। এখন বায়ুমণ্ডলের যে কঠিন উপাদানগুলোর একটা নাম আছে, অ্যারোসল। এই কথাটা আমি ছাত্রছাত্রীদের বলবো, একটু খেয়াল রাখবে। অ্যারোসল প্রশ্ন আসতে পারে, এসএকিউ বা এমসিকিউ দুটোই আসতে পারে। বায়ুমণ্ডলে ভাসমান যে কঠিন কলয়েডীয় দ্রবণের উপাদান, যেমন লবণ কণা, যেমন ভস্ম কণা, এগুলোই হচ্ছে অ্যারোসল। এবার আমরা আসব বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে একটা শ্রেণীবিভাগ বায়ুমণ্ডলের। তা আমরা দেখব যে রাসায়নিক উপাদানের তারতম্যের বেসিসে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হোমোস্ফিয়ার এবং আর একটা হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কাকে বলবো? ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তরটা আছে সেটাকেই কিন্তু আমরা বলবো হোমোস্ফিয়ার। হোমো কথার অর্থ কি? সম, হোমোজেনিয়াস। অর্থাৎ এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাস আছে সেই গ্যাসের যে রাসায়নিক গঠন এবং উপাদানের যে অনুপাত প্রায় একই রকমের থাকে, এই জন্যে এটাকে আমরা হোমোস্ফিয়ার বলে থাকি। এই হোমোস্ফিয়ার স্তরের মধ্যে পরে আমরা যখন আলোচনা করব দেখব ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই স্তর কটা আমরা হোমোস্ফিয়ারের মধ্যে পাব। দ্বিতীয় যে স্তর রাসায়নিক গঠন অনুপাতে সেটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ার
অর্থাৎ বিষমমণ্ডল। বিষমমণ্ডল কথাটার মধ্যেই লুকিয়ে আছে বিষম প্রকৃতি, অর্থাৎ এখানে যে গ্যাসীয় উপাদানগুলো আছে তাদের যে রাসায়নিক গঠন এবং উপাদানের অনুপাত বিষম প্রকৃতির। এক একটা গ্যাস এক এক রকমের প্রাধান্য, যার কারণে এটাকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলা হয়। এবার আমরা আসব উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এটা আমি ছাত্রছাত্রীদের বলবো একটু মাইনিউটলি পড়বে। এটা একটা 5 নম্বরের প্রশ্ন আসে যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। তা সেই উষ্ণতা, ভূপৃষ্ঠ থেকে আমরা ক্রমশ যখন ওপরে উঠব, প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এর যে উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখব প্রায় 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, হোয়ারএজ আমরা মেরু অঞ্চলে দেখব 8 কিলোমিটারের বেশি উচ্চতায় কিন্তু ট্রোপোস্ফিয়ারকে আমরা ততটা উপলব্ধি করতে পারবো না। সুতরাং মেরু অঞ্চলে 8 কিলোমিটার হলেও নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানা প্রায় 18 কিলোমিটার পর্যন্ত। এই ট্রোপোস্ফিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্রমশ যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠব, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ উষ্ণতা কমে যায়। এটাকে বলা হয় অ্যাভারেজ ল্যাপস রেট, অর্থাৎ উষ্ণতা হ্রাসের গড়। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা পাবো, সেটা কি না, যাবতীয় এই যে ঝড় ঝঞ্ঝা বজ্রপাত সবটাই কিন্তু আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যে পাই। তাই ট্রোপোস্ফিয়ারের আর একটা নাম কিন্তু ক্ষুব্ধ মণ্ডল। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে একটা অপরিবর্তনশীল অঞ্চল, সেটা হচ্ছে ট্রোপোপজ, অর্থাৎ এখানেই এসে কিন্তু ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে গেল। তারপরের যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা দেখতেই পাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 18 কিলোমিটারের পর থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে আমরা দেখব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে, সেটা কি না, এটা খুব শান্ত, বায়ু প্রবাহ এখানে বিশেষ থাকে না। জেট বিমানগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা পাবো স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকটাতে, অর্থাৎ 25 থেকে 35 এই যে একটা রেঞ্জ, এর মধ্যে ওজোন গ্যাসের উপস্থিতি। ওজোন গ্যাসের উপস্থিতিটা এই স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের নিম্নের দিকটাতে আমরা দেখতে পাই। ওজোন গ্যাসটা পৃথিবীর একটা সৌর পর্দা হিসেবে কাজ করে। সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নিয়ে জীবজগৎকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করছে এই ওজোন স্তর। অনেকে এই ছোট্ট অংশটাকে ওজোনোস্ফিয়ারও বলে থাকে। এখন স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার পরে যে সীমারেখাটা আমরা পাবো, আমরা কল্পনা করে নিতে পারি, সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ, অর্থাৎ স্ট্র্যাটোপজ এখানে গিয়ে থেমে গেল। স্ট্র্যাটোপজের পর আমরা যে স্তরটা পাবো সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটা 50 কিলোমিটারের পর থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মেসোস্ফিয়ারের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এখানে ক্রমশ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু আবার হ্রাস পেতে থাকে এবং 80 থেকে 85 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা -85 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেসোস্ফিয়ারের আছে, এখানে মহাজাগতিক যে উল্কাগুলো এসে পৌঁছায় সেগুলো পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের পরে
ঠিক সীমানা বরাবর আছে মেসোপজ। মেসোপজের পর আমরা পাবো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কত? 85 কিলোমিটারের পর থেকে 600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা থার্মোস্ফিয়ার স্তরটাকে পাবো। এই থার্মোস্ফিয়ার এর নামের সঙ্গে একটা সম্পর্ক দেখো, এখানে উষ্ণতা আবার কিন্তু ক্রমশ বাড়তে থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এবং এর একেবারে শেষ সীমায় আমরা যখন পরিমাপ করব দেখব উষ্ণতা 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। অর্থাৎ থার্মোস্ফিয়ারে উষ্ণতা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখানে বিভিন্ন গ্যাসের যে কণাগুলো তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে, সূর্যের অতি ক্ষুদ্র তরঙ্গের বিকিরণের জন্য নাইট্রোজেন এবং অক্সিজেনের পরমাণু থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলির মুক্তি এবং ধনাত্মক কণার সঞ্চয়ের ফলে এখানে আয়নিত অবস্থায় থাকে, তাই এর বলা হয়েছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এখান থেকেই আমরা মেরুজ্যোতি প্রতিফলিত হতে দেখি। মেরুজ্যোতি এখান থেকেই প্রতিফলিত হয়। সুমেরুতে যেটা বলা হয় অরোরা বোরিয়ালিস এবং কুমেরুতে বলা হয় অরোরা অস্ট্রালিস। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বেতার তরঙ্গগুলো এই স্তর থেকেই প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, ফলে আমাদের বেতার সম্প্রচার আমরা দেখতে, বুঝতে পাই, শুনতে পাই। এর পরের যে স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বা আয়নোস্ফিয়ারের পর প্রায় অর্থাৎ 600 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত এই অংশটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে মূলত অত্যধিক কম ঘনত্বের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত, আর উষ্ণতা এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। এর পরের আর একটা স্তরকে আমরা হিসেব করতে পারি, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে আগত সৌরবায়ু এই স্তরে কিন্তু আবদ্ধ হয়ে যায়। সুতরাং এই বায়ু স্তরের এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এটাই হচ্ছে শেষ স্তর এবং 10,000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি আমরা দেখতে পাই। এবার আমরা আলোচনায় আসব বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। বায়ুমণ্ডলের যে তাপ, প্রথম যে ইনসোলেশন শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইনসোলেশন কাকে বলে? পৃথিবীর সকল তাপের উৎস কিন্তু সূর্য, আর সূর্য থেকে যে তাপ বিকিরিত হয় সেটাই কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে, পৃথিবীতে আসে। সূর্যের বহির্ভাগের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওখান থেকে যে বিকিরিত তাপ তার 200 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। তা এই যে অংশ 200 ভাগের 1 ভাগ যে পৃথিবীতে এসে পৌঁছায়, এটাই কিন্তু বিকিরিত তাপ, এটাকেই বলা হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশনের মাধ্যমে যে তাপটা ভূপৃষ্ঠে এলো, পৃথিবীর দিকে এলো, তার যদি এই 1 ভাগটাকে আমরা 100% ধরে নিই, তার মধ্যে আমরা দেখব 35% মেঘপুঞ্জ এবং বায়ুপুঞ্জের অন্যান্য উপাদান থেকে প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ এই 35% তাপ কোনোভাবেই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। একে বলা হয় পৃথিবীর অ্যালবেডো। বাকি যে 65% থাকলো, সেই 65%-এর মধ্যে 51% ভূপৃষ্ঠ সরাসরি গ্রহণ করে নেয়, আর 14% বায়ুমণ্ডল গ্রহণ করে নেয়। তাহলে এই যে 65% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে
পারল। এখন ঘটনা হলো, তাহলে পৃথিবী ক্রমাগত যদি তাপ এইভাবে গ্রহণ করতে থাকে তাহলে তার উষ্ণতা ক্রমশ বাড়ে না কেন? এই যে 65% উত্তাপ যেটা ভূপৃষ্ঠকে এবং পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে বায়ুমণ্ডলকে, আমরা এটাকে কি বলছি না কার্যকরী সৌর বিকিরণ। এই কার্যকরী সৌর বিকিরণ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবার পর আবার কিন্তু অন্য পদ্ধতিতে পুনরায় মহাশূন্যে কিন্তু বিকিরিত হয়ে যায়। অর্থাৎ 65% কার্যকরী সৌর বিকিরণ পৃথিবী গ্রহণও যেমন করে তেমনি আবার ছেড়েও দেয়। এইভাবে পৃথিবীর উত্তাপের সমতাটা কিন্তু বজায় হয়। তাহলে উত্তাপের সমতা কাকে বলে? না তাপ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে পৃথিবীর গড় উষ্ণতা কখনো বাড়ে না বা কমে না, এটাকেই তাপের সমতা বলা হয়। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিকিরণ, পরিবহন এবং পরিচলন। বিকিরণ পদ্ধতি, কোনো মাধ্যমকে উত্তপ্ত না করেই যখন তাপটা বিকিরিত হয়, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তখন তাকে বলা হচ্ছে বিকিরণ। পরিবহন, পরিবহন এই প্রক্রিয়ায় উষ্ণতর বায়ুস্তর থেকে পরবর্তী শীতলতর বায়ুস্তরে তাপটা সঞ্চালিত হয়। এইভাবে ক্রমশ বায়ুস্তর উত্তপ্ত হয়। আর পরিচলন, নিচের উত্তপ্ত বায়ু যখন ক্রমশ উপরের দিকে উঠছে হালকা প্রসারিত হয়ে, আবার ক্রমশ উপরের বায়ু শীতল ভারী বায়ু নিচের দিকে নেমে আবার উত্তপ্ত হয়ে আবার উপরে উঠছে, অর্থাৎ সাইক্লিক অর্ডারে পরিচলন স্রোতের মাধ্যমে উত্তপ্ত হয়। এই তিনটে প্রধান পদ্ধতি ছাড়াও আরও আছে দুটো পদ্ধতি। অ্যাডভেকশন, অর্থাৎ অনুভূমিকভাবে উষ্ণ বায়ু যখন শীতল বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে তখন উষ্ণ বায়ু প্রবাহিত হওয়ার মাধ্যমে শীতল বায়ুকে উত্তপ্ত করে তুলছে, এটা হচ্ছে অ্যাডভেকশন পদ্ধতি। আবার অন্য দিক থেকে আমরা দেখব লীন তাপ, এই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয় তখনও কিন্তু সে বায়ুতে একটা তাপ ছাড়ে। লীন তাপ কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে। সুতরাং এইভাবে বায়ুমণ্ডল ক্রমশ উত্তপ্ত হয়। তাই এই যে তাপের পরিমাপ আমরা কিভাবে করব? তাপের পরিমাপ করার জন্যে থার্মোমিটার ব্যবহার করা হয়। আমাদের জিওগ্রাফিতে আমরা জানি 6 থার্মোমিটার, এখান থেকে আমরা উষ্ণতা পরিমাপ করতে পারি। তারপরে উষ্ণতাটা সর্বোচ্চ সর্বনিম্ন এইটা আমরা কিভাবে বুঝব? একটা সারা দিনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সর্বোচ্চ উষ্ণতা দিনের যেমন থাকে সর্বনিম্ন উষ্ণতাও তেমনি থাকে, অর্থাৎ রেকর্ড করা সম্ভবপর হয়। তাহলে সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে কিন্তু আমরা গড় তাপমাত্রা পেতে পারি, দৈনিক গড় তাপমাত্রা একটা পাব। ঠিক এই রকম 30 দিনের গড় তাপমাত্রাকে আমরা যোগ করে যদি মাসের দিন সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মাসিক গড় তাপমাত্রা আমরা পাবো। আর বার্ষিক তাপমাত্রা, মাসিক গড় তাপমাত্রাকে 12 দিয়ে ভাগ করলে আমরা বার্ষিক গড় তাপমাত্রাও পেতে পারি। এইভাবে তাপমাত্রাকে পরিমাপ করে আমাদের পর্যালোচনা করা হয়। এরপরে আমরা আসব উষ্ণতার প্রসর। একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে, উষ্ণতার প্রসর বলতে কি বোঝো? সর্বোচ্চ উষ্ণতা থেকে যদি আমরা সর্বনিম্ন উষ্ণতাটাকে মাইনাস করি, বিয়োগ করি, তাহলে যে রেজাল্ট আমরা পাবো সেটাই হচ্ছে উষ্ণতার প্রসর, অর্থাৎ ডিফারেন্স অফ টেম্পারেচার। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণসমূহ, এইটা কিন্তু আমি ছাত্রছাত্রীদের বলবো একটু ভালোভাবে মাইনিউটলি পড়তে, কারণ এটা একটা 5 নম্বরের প্রশ্ন আসে, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ আমরা জানি যে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে ক্রমশ যখন আমরা উত্তর বা দক্ষিণের দিকে যাব ততই ক্রমশ অক্ষাংশ বাড়তে থাকে। তা সূর্য সারা বছর নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়,
কিন্তু নিরক্ষীয় অঞ্চল ছাড়া উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দিকে যতই অগ্রসর হওয়া যায় ততই কিন্তু তির্যক রশ্মি পড়ে। লম্ব রশ্মিতে যে পরিমাণ তাপ থাকে তির্যক রশ্মিতে সেই পরিমাণ তাপ থাকে না, যার ফলে অক্ষাংশভেদে অর্থাৎ নিম্ন অক্ষাংশের অঞ্চলগুলো যত উত্তপ্ত হয় উচ্চ অক্ষাংশ কিন্তু তত উত্তপ্ত নয়। ক্রমশ উষ্ণতা কিন্তু কমে। প্রতি ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার হ্রাস পায়, এটা আমরা জানি। দ্বিতীয় পয়েন্ট আমরা পাবো উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব উষ্ণতা কিন্তু ক্রমশ কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতার হ্রাস পায়। এটাকে বলা হয় অ্যাভারেজ ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের গড়। এখন কিছু কিছু ক্ষেত্রে উষ্ণতার বিপরীত অবস্থাও লক্ষ্য করা যায়। আমরা দেখছি ক্রমশ উপরের দিকে উঠলে উষ্ণতা কমার কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশেষত নাতিশীতোষ্ণ মণ্ডলে পার্বত্য উপত্যকার মধ্যে যে দেখা যায় যে পার্বত্য উপত্যকায় যখন রাতের বেলা বরফ সন্নিহিত বাতাস প্রচণ্ড ভারী ঠান্ডা হয়ে পর্বতের নিচের দিকটাতে নেমে আসে, তখন নিচে দেখা যায় বায়ুর তাপমাত্রা কম, তুলনায় উপরের দিকে বায়ুর উষ্ণতা বেশি। অর্থাৎ সেখানে যে কথা ছিল নিচে উষ্ণতা ক্রমশ বেশি উপরে কম, কিন্তু এখানে তার বিপরীত অবস্থা লক্ষ্য করা যাচ্ছে যে উপরের দিকে উষ্ণতা বেশি নিচে কম। এই ঘটনাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে একটা প্রশ্ন মনে রাখতে হবে, ক্যাটাবেটিক বায়ু, অর্থাৎ উপত্যকার উচ্চ অংশ থেকে শীতল যে ভারী বায়ুটা নিচের দিকে নেমে আসে উপত্যকার গা বেয়ে, এটাকে আমরা ক্যাটাবেটিক বায়ু বলবো। মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে ভোরের দিকে এই বৈপরীত্য উত্তাপটা আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারি। এর পরের যে পোরশন আমরা দেখব স্থলভাগ এবং জলভাগের বন্টন। আমরা জানি স্থলভাগ যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় জলভাগ কিন্তু তত তাড়াতাড়ি হতে পারে না। সুতরাং পৃথিবীর জলভাগ এবং স্থলভাগের যে বন্টনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় আর জলভাগ তত দ্রুত উত্তপ্ত হতে পারে না, যার কারণে জলভাগের উপরের বায়ু আর স্থলভাগের উপরের বায়ুর উষ্ণতার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ যখন কোনো উষ্ণ অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসে তখন তার সন্নিহিত অঞ্চলের বায়ুকে সে উষ্ণ করে দেয়, আবার শীতল বায়ু সে শীতল করে দেয়। অর্থাৎ বায়ু প্রবাহের উপরে নির্ভর করে কোনো স্থানের বায়ু উষ্ণ হবে কি শীতল হবে। সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত হিসেবে আমরা জানি উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। উষ্ণ স্রোত যে সমস্ত মহাদেশের উপকূল দিয়ে প্রবাহিত হয় সেখানকার আবহাওয়া অনেকটা উষ্ণ করে তোলে, আর শীতল স্রোত যেখান দিয়ে প্রবাহিত হয় অনেকটা শীতল করে দেয় আবহাওয়া। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে আমাদের ব্রিটিশ দ্বীপপুঞ্জের যে পশ্চিম উপকূল সেখানে উষ্ণতাটা হিমাঙ্কের নিচে নামে না। আবার ওই একই সময়ে একই অক্ষাংশে অবস্থান সত্ত্বেও নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে কিন্তু অনেকটা উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাহলে সমুদ্র স্রোতও কিন্তু বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ভূমির ঢাল। ভূমির ঢাল অর্থাৎ উত্তর গোলার্ধে যদি ভূমির ঢাল দক্ষিণ দিকে হয়, নিরক্ষরেখার দিকে হয়, তাহলে সে বেশি উত্তপ্ত হবে সেই জায়গার বায়ুস্তর। আবার দক্ষিণ গোলার্ধে ভূমির ঢাল যদি উত্তর দিকে হয় অর্থাৎ নিরক্ষরেখার দিকে, সেই অংশের বায়ু কিন্তু বেশি উত্তপ্ত হবে। মেঘাচ্ছন্নতা। যদি আমরা দেখি যে দিনের শেষ এবং আবার পরবর্তী দিনের শুরু অর্থাৎ রাতের বেলা আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে আছে, তাহলে ভূপৃষ্ঠ দিনের বেলায় যে তাপটা গ্রহণ করেছিল সেটা বিকিরণ করতে পারছে না, মহাশূন্যে সেটা ফিরে যাচ্ছে না, কেননা মেঘের আবরণে প্রতিহত হয়ে পুনরায় সে ভূপৃষ্ঠে নেমে আসছে। যার ফলে যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে বায়ুর উষ্ণতা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে।
অধঃক্ষেপণ, আমরা যখন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করি, কালবৈশাখীর বৃষ্টি আমাদেরকে স্বস্তি এনে দেয়। অর্থাৎ বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উষ্ণতাটা অনেকটা কমে আসে। অধঃক্ষেপণ কিন্তু এইভাবে আমাদের বায়ুর উত্তাপকে নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখব যেখানে অরণ্যাঞ্চল রয়েছে, সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারছে না, অরণ্য সেখানে একটা আচ্ছাদনের বা আবরণের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যার ফলে সেখানকার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কিন্তু বেশি উত্তপ্ত হতে পারে না। আবার উল্টো দিকে উদ্ভিদ যে বাষ্পমোচন করছে, সেই বাষ্পমোচনের ফলেও কিন্তু বাতাসটাকে আর্দ্র রাখতে সাহায্য করে। আর সর্বশেষ যে পয়েন্টস, নগরায়ন এবং শিল্পায়ন, আমরা প্রত্যেকেই জানি যে মানব সভ্যতার ক্রমশ উন্নতির সাথে সাথে আমাদের শিল্পায়ন এবং নগরায়ন চলছে। কংক্রিটের জঙ্গল শুরু হয়েছে, অরণ্য নিধন হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত কিন্তু আমাদের উষ্ণতাটা প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন শিল্প কারখানা থেকে প্রতিনিয়ত যে পরিমাণ বিষাক্ত বর্জ্য নির্গত হচ্ছে, বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে, যার ফলস্বরূপ আমরা কি দেখছি, গ্লোবাল ওয়ার্মিং এর মতো ঘটনাগুলো আজকের দিনে আমরা সম্মুখীন হচ্ছি। সুতরাং এই নগরায়ন এবং শিল্পায়ন আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এরপর আমরা আসব তাপমণ্ডল, অর্থাৎ পৃথিবীকে কটা তাপমণ্ডলে আমরা ভাগ করব। কেন তাপমণ্ডলের কথাটা আমরা পেলাম না, পৃথিবীর সর্বত্র কিন্তু তাপের পরিমাণ সমান নয়, যার কারণে তোমরা ছোটবেলায় এস্কিমোদের গল্প পড়েছ, বরফের রাজ্যের বাসিন্দা, সারা বছর সেখানে বরফ জমে থাকে, আবার নিরক্ষীয় অঞ্চলে কোনোদিন বরফের চিহ্নমাত্র দেখা যায় না। সুতরাং এই যে বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে, আবার গুমোট গরম, এই তাপের প্রভাব, তাপের কারণেই কিন্তু ঘটনাটা ঘটছে। আমরা আমাদের ভূমণ্ডলকে 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তরে নর্থ পোল এবং সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো মণ্ডলে ভাগ করেছি। একটা হচ্ছে উষ্ণ মণ্ডল, যেটা এখানে টরিড জোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি বা 30 ডিগ্রি পর্যন্ত আমরা ধরে নিতে পারি, এটা হচ্ছে উষ্ণ মণ্ডল। নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষরেখা এখানে অবস্থান করছে এবং দুই প্রান্তে কর্কট রেখা এবং দক্ষিণে হচ্ছে মকরক্রান্তি রেখা। এই মধ্যবর্তী অঞ্চলটা গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে সারা বছর উষ্ণ আবহাওয়া বিরাজ করে। এইটাকে আমরা বলছি কি না, উষ্ণমণ্ডল। তারপরে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এখানে আমরা 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দেখছি অ্যাভারেজ। 30 থেকে 70 ডিগ্রি পর্যন্ত আমরা দেখব কি নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল মানে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আর শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল মানে ওই 45 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর আর 45 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ। এটা হচ্ছে কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ছে। এখানে টেম্পারেচার শীতল অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চল অর্থাৎ ওই 66.5 ডিগ্রি মেরুবৃত্তের কাছাকাছি গিয়ে কিন্তু উষ্ণতা অনেকটাই কমে যায়। তারপরে আমরা পাবো হিমমণ্ডল। হিমমণ্ডল মানে 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এই হিমমণ্ডল, এটা সৃষ্টি হওয়ার মূল কারণটা কি না, এই অংশটাতে নাতিশীতোষ্ণ মণ্ডলে তির্যক রশ্মি পৌঁছালেও এই দুটো অঞ্চলে কিন্তু তির্যক রশ্মিও পৌঁছাতে পারে না, যার কারণে এখানে সারা বছর ঠান্ডার আবহাওয়া এবং বরফ অবস্থান করে, অত্যন্ত ঠান্ডা, তাই এর নামকরণ করা হয়েছে হিমমণ্ডল। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমরা কয়েকটা কথা একটু জেনে নেব।
যদিও আমরা স্বাভাবিক উদ্ভিদ এবং শিল্পায়ন নগরায়ন বলতে গিয়ে ওখানে দেখেছি পৃথিবীর গড় উষ্ণতা কখনো বাড়ে না, কমে না, পৃথিবীর উত্তাপের সমতা বিরাজ করে। কিন্তু এখন আমাদের দূষণের মাত্রা এত বেড়ে গেছে শিল্পায়ন নগরায়নের ফলে আমরা কি দেখছি না পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং ক্রমশ গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সারা পৃথিবী ক্রমশ উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে দিনের পর দিন। তা এই যে পজিশন, এই পজিশনের জন্য দায়ী কে? বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড। এই গ্যাসগুলো এরা কি করছে? একটা আবরণ তৈরি করেছে পৃথিবীর ঊর্ধ্বস্তরে, যে আবরণ ভেদ করে ক্ষুদ্র তরঙ্গের রশ্মিটা বৃহৎ তরঙ্গ রূপে আর বেরিয়ে যেতে পারছে না, যার কারণে উষ্ণতাটা ক্রমশ সঞ্চিত হচ্ছে, ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়ছে। এই ঘটনাকেই বলা হচ্ছে কিন্তু বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে আমাদের আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখছি এলনিনো বিষয়টা একটু ভাবতে হবে যে আমরা প্রশান্ত মহাসাগরের ঠিক আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় বেশ কয়েক বছর পর পর 2 থেকে 7 বছর অন্তর যেখানে একটা শীতল হ্যাম্বোল্ড স্রোত একটা প্রবাহিত হয়, সেখানে 2 থেকে 7 বছর পর পর একটা উষ্ণ স্রোত প্রবাহিত হতে থাকে। এটার নামকরণ করা হয়েছে এলনিনো, যাকে শিশু খ্রিস্ট বা চাইল্ড ক্রাইস্ট হিসেবে আমরা অভিহিত করতে পারি। আর এই এলনিনোর প্রভাবে কি ঘটনাটা ঘটছে, সাধারণত পেরু, চিলি এই উপকূলটাতে ওই অঞ্চলে মূলত উচ্চচাপ বলয় থাকার, নিম্নচাপ বলয় থাকার কথা নয়, উচ্চচাপ বলয় থাকার কথা। কিন্তু এলনিনোর উষ্ণ স্রোত এখানে প্রবাহিত হওয়াতে এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, ফলে পেরু, চিলি এই যে পোর্শনটা উপকূলের এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। হোয়ারএজ আমাদের ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এই যে অঞ্চলগুলো আছে এখানে কিন্তু খরার সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে এলনিনোর মারাত্মক প্রভাব, এবং এটা কিন্তু উষ্ণায়নের প্রভাবে কিন্তু ঘটছে। আর এলনিনোর ঠিক অপোজিট আমরা দেখব লা লিনা মানে হচ্ছে একটা ইয়ং গার্ল নামকরণ করা হয়েছে। নিচের দিক থেকে ওই প্রশান্ত মহাসাগরের ওই উপকূলে নিচের দিক থেকে একটা শীতল স্রোত মাঝে মধ্যে উপরের দিকে উঠে আসছে, এবং তার প্রভাবে আমাদের ওই অঞ্চলটাতে যেমন উষ্ণতা কিছুটা কমিয়ে ফেলছে, উল্টো দিকে ভারতবর্ষ এবং অন্যান্য প্রান্তে আমরা দেখছি কি সেখানে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে, যে লা নিনার বছরগুলোতে। আর এলনিনোর বছরগুলোতে আবার খরা দেখা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন। বিষয় বায়ুমণ্ডল, উপবিষয় বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। বায়ু চাপের ধারণা, বায়ুর যে চাপ আছে এটা আমরা কিভাবে বুঝি না, বায়ুর ভর আছে মানে ওজন আছে, আর ওজন আছে মানেই হচ্ছে বায়ুর চাপ আছে। খুব স্বাভাবিকভাবে কোনো নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের উপরে যদি লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই পরিমাণটাই হচ্ছে কিন্তু ওখানকার বায়ুর চাপ। বায়ুর চাপ 2 রকমের, নিম্নচাপ এবং উচ্চচাপ। তা এই যে নিম্নচাপ এবং উচ্চচাপ আমরা যখনই হিসেব করতে যাব তার যে একক মিলিবারটা কি না, সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, যেটা টরিসেলি বলেছিলেন, সেই সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশে তার যে হিসেব, স্বাভাবিক যে বায়ুর চাপ মিলিবারে প্রকাশ করা হয়। 1013.25 মিলিবার হচ্ছে বায়ুর স্বাভাবিক চাপ। বায়ুর চাপ পরিমাপের জন্য আমরা ব্যারোমিটার, টরিসেলির ব্যারোমিটারের সাহায্য নিতে পারি, ফোর্টিন্স ব্যারোমিটারের সাহায্য নেওয়া যেতে পারে। আবার বিমানে বা অন্য কোনো জায়গায় অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, অত্যন্ত উন্নত মানের ব্যারোমিটারটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। চাপের তারতম্যের
নিয়ন্ত্রক। বায়ুর যে চাপটা কোথায় কম কোথায় বেশি কেন হয়? উচ্চতা যত বাড়বে বায়ুর ঘনত্ব তত কমে যায়, যার কারণে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প তো ভীষণ হালকা, যার ফলে যত উচ্চতায় উঠবে তত বায়ুর চাপ কম হবে। উষ্ণতা, যেখানকার উষ্ণতা যত বেশি সেখানকার বায়ুর চাপ তত কম। সুতরাং উষ্ণতা বায়ুর চাপকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প অত্যন্ত হালকা, সুতরাং যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি সেই বায়ু কিন্তু ততই হালকা এবং তার চাপ তত কম। পৃথিবী আবর্তন যখনই করছে, আবর্তন ঘটিত যে শক্তি কোরিওলিস ফোর্সের ফলে তার উপরের দিকের অংশের বায়ু কিছুটা বিক্ষিপ্ত হয়ে যায় মেরু অঞ্চলের দিকে, ফলে সেখানে বায়ুর চাপটা কম হয়। আর স্থলভাগ জলভাগের বন্টন আমরা জানি, উষ্ণতা জলভাগ এবং স্থলভাগের ক্ষেত্রে আলাদা আলাদা হয় তাপ গ্রহণের ক্ষেত্র হিসেবে, তাই এখানেও বায়ুর চাপের নিয়ন্ত্রক হিসেবে স্থলভাগ এবং জলভাগকে আমরা দেখব। আর সমচাপ রেখা, ভূপৃষ্ঠের যে অঞ্চলগুলোতে সমান বায়ুচাপ থাকে সেগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলা। পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহ আমরা দেখছি ছবিতে, যে এখানে দেখো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বায়ুচাপ বলয়ের নাম এখানে দেওয়া হয়েছে। এখন সেই বায়ুচাপ বলয়গুলি কিভাবে উৎপত্তি হচ্ছে আমরা একটু দেখব এবং তার সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্কটা কি আমি একই সঙ্গে আলোচনা করে দিয়ে যাব। 0 ডিগ্রি নিরক্ষরেখা, যেখানে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণ দেয়, যার ফলে বায়ু ভীষণভাবে উত্তপ্ত হয়। আবার নিরক্ষীয় অঞ্চলে জলভাগ এবং স্থলভাগের বন্টন কিন্তু অনেকটা, সেখানে দেখা যায় কি জলভাগের পার্সেন্টেজটা বেশি, ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বাতাসে মিশতে পারে। আর জলীয় বাষ্প মেশা মানেই হচ্ছে বায়ু হালকা হয়ে যাওয়া, ফলে এখানকার বাতাস ক্রমশ কিন্তু উপরের দিকে হালকা প্রসারিত হয়ে উঠে যায়, ফলে এখানে একটা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আর এখানে তাপটা সরাসরি পরিচলন প্রক্রিয়ায় এখানে উষ্ণতাটা সার্কুলেট হয় বলে এখানে কিন্তু একটা শান্ত ভাব বিরাজ করে, তাই এটাকে ডোলড্রামও বলা হয়ে থাকে। আমরা উত্তর গোলার্ধে দেখব কর্কটীয় উচ্চচাপ বলয়, প্রায় 30 ডিগ্রি উত্তর আর 30 ডিগ্রি দক্ষিণে দেখব মকরীয় উচ্চচাপ বলয়। এই দুটো উচ্চচাপ বলয়ের মধ্যে উত্তরে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে, দক্ষিণে মকর ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। নিরক্ষীয় অঞ্চল থেকে যে বাতাসটা উপরের দিকে উঠছে শীতল ভারী হয়ে মেরু দিকে চলে যাবার সময় কিন্তু এরা দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসার কারণে এখানকার বায়ু হচ্ছে নিম্নমুখী, শান্ত ভাব থাকে, এখানে কর্কটীয় শান্ত বলয় বা মকরীয় শান্ত বলয় বলা হয়। এই অঞ্চলটাতে সারা বছর একটা উচ্চ চাপের সৃষ্টি হয়েছে, কেন উপর থেকে শীতল ভারী বাতাস এখানে নেমে আসছে। এই কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটো বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র মেনে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয়। তারপরে আমি আসছি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উত্তর গোলার্ধে, যেটা 60 ডিগ্রি এখানে দেখানো হয়েছে, আর দক্ষিণে 60 ডিগ্রি কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে দুই যে নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার পিছনে বেশ একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, যে মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ একেবারে নেই বললেই চলে, কিন্তু মেরু অঞ্চলের তুলনায় উপমেরু অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগটা তুলনামূলকভাবে বেশি, ফলে এখানকার বাতাসটা উভয় দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। যখনই বিক্ষিপ্ত হয়ে যায় তখনই বায়ু শূন্যতার কারণে এখানে কিন্তু নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। উত্তরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিণে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এর সঙ্গে সম্পর্ক দেখো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, যেটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর দিকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু সারা বছর নিয়মিতভাবে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তারপর আমি আসছি যে উত্তরের সুমেরু উচ্চচাপ বলয়, দক্ষিণে কুমেরু উচ্চচাপ বলয়। সারা বছর
এখানে সূর্যের রশ্মি প্রায় পৌঁছায় না বললে চলে, সারা বছর বরফ, প্রচণ্ড ঠান্ডা, যার জন্যে ঠান্ডার কারণে এখানে কিন্তু উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। আর এই উচ্চচাপ বলয় থেকে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, আর দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয়। এই উত্তর পূর্ব মেরুবায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ুকে আমরা পূবালী বায়ুও বলে থাকি, কারণ পূর্ব দিক ঘেঁষে প্রবাহিত হয়। তাহলে এই হচ্ছে আমাদের বায়ু চাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের একটা সম্পর্ক। আর ছোট্ট করে একটু বলে দিই যে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নিয়ত বায়ুচাপ বলয়গুলো কিছুটা পরিমাণ স্থান পরিবর্তন করে, কারণ সূর্য যখনই উত্তরায়ণে যায় দক্ষিণ গোলার্ধের বায়ুচাপ বলয়গুলো কিছুটা উত্তরে সরে যায়, আর যখন দক্ষিণ গোলার্ধে দক্ষিণায়নে থাকে তখন উত্তর গোলার্ধের বায়ুচাপ বলয়গুলো কিছুটা দক্ষিণ দিকে সরে আসে। প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বায়ুচাপ বলয়গুলোর শিফটিং অর্থাৎ স্থানান্তর হতে আমরা দেখি। আমরা আসছি নিয়ত বায়ু আলোচনার পরে সাময়িক বায়ু। দিনের বিশেষ সময়ে বা বিভিন্ন ঋতুতে যে বাতাস প্রবাহিত হয় তাকে আমরা বলি কি সাময়িক বায়ু। তাই সাময়িক বায়ুর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে পাবো স্থলবায়ু এবং সমুদ্র বায়ু। স্থলবায়ু কাকে বলবো আমরা? জল এবং স্থল সমুদ্র সন্নিহিত অঞ্চলে যত তাড়াতাড়ি উত্তপ্ত হয়, আর স্থলভাগ কিন্তু তার থেকে আরো তাড়াতাড়ি উত্তপ্ত হয়। এখন আমরা দিনের বেলায় কি দেখব? দিনের বেলায় ভূভাগ যখন ক্রমশ উত্তপ্ত হয়ে যায় সেখানে নিম্নচাপ তৈরি হয়, বাতাসটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক সন্নিহিত জলভাগে তখন কিন্তু তত তাড়াতাড়ি উত্তপ্ত না হয়ে যাওয়ার কারণে উচ্চচাপ থাকে। তখন ওই সমুদ্রের উচ্চচাপের স্থান থেকে বাতাসটা স্থলভাগের দিকে ছুটে আসে, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে আসে। একে আমরা সমুদ্র বায়ু বলি। দিনের অপরাহ্নে অর্থাৎ বিকেলের দিকটাতে সমুদ্র বায়ুর গতিবেগ আমরা দেখতে পাই। আবার ঠিক এর বিপরীত স্থলবায়ু আমরা দেখব কি না, রাতের বেলা তাপ গ্রহণ বিকিরণ করার পরে সেখানে কিন্তু আমাদের ভূপৃষ্ঠ শীতল হয়ে যাচ্ছে, আর সমুদ্রপৃষ্ঠ কিন্তু তখন তুলনামূলকভাবে উষ্ণ থাকছে। এই সময় স্থলভাগ থেকে অপেক্ষাকৃত শীতল বায়ু নিম্নচাপযুক্ত আমাদের সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে, ফলে এটা হচ্ছে স্থলবায়ু, অর্থাৎ স্থলের দিক থেকে জলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা আসব স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু মানে কোনো একটা বিশেষ স্থানে এই বায়ুগুলো আমরা দেখতে পাই। যেমন ফন হচ্ছে আল্পস পর্বতের উত্তর পূর্ব ঢালে এটা প্রবাহিত হয় উষ্ণ বায়ু। চিনুক রকি পার্বত্য অঞ্চলের উত্তর পূর্ব ঢালে প্রবাহিত হয় উষ্ণ বায়ু, এটাকে স্নো ইটার বা বরফ খাদক নামে অভিহিত করা হয়। সিরক্ষ মিশর থেকে ওই পোর্শনে ভূমধ্যসাগর থেকে ইতালি বা স্পেনের দিকে অনেক সময় ধাবিত হয় সিরক্ষ উষ্ণ বায়ু। লু ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে আমরা দেখি গ্রীষ্মকালে একটা লু প্রবাহ গরম বায়ু। আবার শীতল মিস্টাল ফ্রান্সের রোন নদীর উপত্যকায় বোরা, এই যে আড্রিয়াটিক উপসাগরের পাশে হচ্ছে বোরা এবং রোন নদীর উপত্যকা হচ্ছে মিস্ট্রাল, এ দুটো হচ্ছে শীতল বায়ু। এগুলো হচ্ছে স্থানীয় বায়ু। আর আকস্মিক বায়ু হঠাৎ করে যে বায়ুটা হয় তৈরি, যেমন ঘূর্ণবাত। হঠাৎ করে কালবৈশাখী যখন আমাদের সামনে ধেয়ে আসে আমরা দেখি কি না ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যে আবার শান্ত হয়ে গেল। এই আকস্মিক বায়ু হচ্ছে ঘূর্ণবাত, অর্থাৎ সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আমাদের ভারতবর্ষের বঙ্গোপসাগরে হচ্ছে সাইক্লোন, চীন সাগরে হচ্ছে টাইফুন, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে হচ্ছে উইলি, ইন্দোনেশিয়ার ওখানে হচ্ছে ব্যাগুই, ক্যারিবিয়ান উপসাগরে হচ্ছে হ্যারিকেন, আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হচ্ছে টর্নেডো, বিধ্বংসী যে ঘূর্ণিঝড়। এগুলো হচ্ছে আকস্মিক বায়ুর উদাহরণ। তার আগে জল চক্র সম্পর্কে একটু আমাদের ধারণা করে নেওয়া উচিত, যে জলটা কিভাবে সাইক্লিক অর্ডারে। জলের বিষয়টা কি না, জল কঠিন অবস্থায়ও আছে, গ্যাসীয় অবস্থায়ও আছে, আর তরল অবস্থায় আছে। তা এই তিনটে অবস্থার মধ্য দিয়ে পর্যায়ক্রমের যে আবর্তন সেটাকেই আমাদের বলা হয় জলচক্র। অর্থাৎ পৃথিবীতে যে জলটা আছে একটা সময় সে বরফ বা জলীয় বাষ্প বা জল, কিন্তু আবার কোনো না কোনো সময় সে দেখা যাচ্ছে
ফিরে ফিরে আসছে, আবর্তন করে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে জলচক্র। বায়ুর আর্দ্রতা এবং অধঃক্ষেপণ নিয়ে আমরা আলোচনা করব। আর্দ্রতা, আর্দ্রতা অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে সেটাই হচ্ছে সেই বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা, চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এই বিষয়গুলো আমরা দেখব। আপেক্ষিক আর্দ্রতাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো যে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই পরিমাণ বায়ুকে ওই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুয়ের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এবং আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার একটা ব্যস্তনাপতিক সম্পর্ক আছে। উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে, উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। সম্পৃক্ত বায়ু, যে বায়ুতে আর জলীয় বাষ্প গ্রহণ করার মতো ক্ষমতা থাকবে না, সেই বায়ুকে আমরা বলবো সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু। শিশিরাঙ্ক, যে উষ্ণতায় গেলে বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গাছের পাতা বা ঘাস ইত্যাদিতে বিন্দু বিন্দু আকারে জমা হয়, সেই উষ্ণতাটাকে আমরা বলে থাকি শিশিরাঙ্ক উষ্ণতা। আমরা শরৎকালের আগে দেখতে পাই যে ঘাস শিশির ভিজে গেছে, হ্যাঁ, ভোরের দিকটাতে উষ্ণতা হঠাৎ করে হ্রাস পেয়ে গিয়ে নিচের বায়ুমণ্ডলে এই ধরনের শিশিরাঙ্ক উষ্ণতা আমরা দেখতে পাই। ঘনীভবন, বায়ুর যে জলীয় বাষ্প ক্রমশ উপরের দিকে উঠে শীতল হয়ে প্রসারিত হয়ে যাবার পরে সেখানে যখন ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে যাবার পরে বৃষ্টির কণা রূপে সে নেমে আসে। 0.5 মিলিমিটার যখনই তার আকৃতি আয়তন এসে যাচ্ছে তখন কিন্তু সে আর ভেসে থাকতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠে নেমে আসে। সুতরাং বায়ুমণ্ডল থেকে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো ঘনীভবনের মাধ্যমে বস্তু আমাদের ভূপৃষ্ঠের দিকে এসে যায় তখন তাকে আমরা বলি অধঃক্ষেপণ। যেমন বৃষ্টি, স্লিট, এইগুলো হচ্ছে আমাদের অধঃক্ষেপণের উদাহরণ। আমাদের আর্দ্রতা, আর্দ্রতার পরিমাপ করা হয়ে থাকে কি না হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে। হাইগ্রোমিটার যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। অধঃক্ষেপণের যে শ্রেণীবিভাগ অর্থাৎ বৃষ্টিপাত নিয়ে আমরা আলোচনা করব এখন। আমরা মূলত 3 রকমের বৃষ্টিপাত এখানে দেখি। আর এক রকমের বৃষ্টিপাত আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা পরে আসছি আমি। পরিচলন বৃষ্টিপাত, যখন আমরা দেখি যে যে স্থান থেকে জলীয় বাষ্প উত্থিত হলো উপরের দিকে প্রসারিত হয়ে গিয়ে সেই স্থানে বৃষ্টিরূপে যদি নেমে আসে তখন সেটাকে আমরা পরিচলন বৃষ্টিপাত বলবো। আমাদের পৃথিবীতে আমরা দেখব নিরক্ষীয় অঞ্চলে যেখানে উষ্ণতা আর্দ্রতা বেশি পরিমাণ আছে, সেই উষ্ণতা বেশি জায়গায় প্রতিদিন বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হয়। এই পরিচলন বৃষ্টি, ওটাকে 4 o'clock রেন বলা হয়, পরিচলন বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয়ে যাবার সময় যদি কোনো উঁচু মালভূমি বা পাহাড় পর্বতে গিয়ে ধাক্কা লাগে, প্রতিবাদ ঢালে যেখানে ধাক্কা পেল ক্রমশ উপরের দিকে উঠে উপরের শীতলতায় ঘনীভূত হয়ে ওই প্রতিবাদ ঢালেই কিন্তু বৃষ্টিরূপে নেমে আসে, তাকে আমরা বলবো কি না শৈলক্ষেপ বৃষ্টি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভারতবর্ষের পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে আরবীয় শাখা এসে যখন বৃষ্টিপাত ঘটায়, বা আমাদের হিমালয়ের দক্ষিণ ঢালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে বৃষ্টিপাত ঘটায়, সেটা কিন্তু শৈলক্ষেপ বৃষ্টির উদাহরণ। আর এই শৈলক্ষেপ বৃষ্টি প্রতিবাদ ঢালে ঘটানোর পরে যখন সেটা বিপরীত ঢালে চলে যায়, অনুবাদ ঢালে, জলীয় বাষ্পের অভাবে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, রেন শ্যাডো এরিয়া। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, আবার মেঘালয়ের চেরাপুঞ্জি তার ঠিক বিপরীত হচ্ছে শিলং শহর মেঘালয়ের, সেটা কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। আর ঘূর্ণ বৃষ্টি, যখন উষ্ণ বায়ু এবং শীতল বায়ু পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের সীমান্ত বরাবর এই একটা বৃষ্টি, যেটা ঘূর্ণ বৃষ্টি আমরা দেখি ঘূর্ণবাতের কারণে তৈরি হয়ে যায়, তখনই কিন্তু সেটা ঘূর্ণ বৃষ্টি হয়। মূলত কালবৈশাখী বা সাইক্লোন এই টাইপের যে বৃষ্টিগুলো আমরা ঘূর্ণবাতজনিত বৃষ্টি আমরা দেখি। আরেকটা যেটা বলছিলাম যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেটা 0.5 মিলিমিটারের কমে ব্যাসযুক্ত যে জলকণাগুলো অনেক সময় ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, সেটাকে আমরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলে থাকি। আর রেনগজ যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণটা পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলের সর্বশেষ পোর্শনে আমরা এসে গেছি। এখন পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলটা আমরা দেখব। তা এখানে মানচিত্র তোমরা দেখতেই পাচ্ছ যে
জলবায়ু অঞ্চল, মূলত উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা এইগুলোর উপরে বেস করে সারা পৃথিবীকে বেশ কতগুলো জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। 10টা জলবায়ু অঞ্চল আমরা ভাগ করতে পেরেছি। 10টা জলবায়ু অঞ্চল, সেই 10টা জলবায়ু অঞ্চলের মধ্যে প্রথম আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নিরক্ষরেখার উভয় পাশে। দ্বিতীয় হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, যেটা আমাদের কর্কটীয় এবং মকরীয় অঞ্চলের সন্নিহিত অঞ্চলগুলোতে আমরা দেখতে পাই। ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু, মহাদেশের পশ্চিমাংশে ক্রান্তীয় অঞ্চলে যে মরুভূমিগুলো রয়েছে, যেমন আমরা ভারতের থর মরুভূমি আছে, আফ্রিকার সাহারা কালাহারি আছে, উত্তর আমেরিকার সোনেরান আছে, দক্ষিণ আমেরিকার আটাকামা আছে, অস্ট্রেলিয়ার অস্ট্রেলীয় মরুভূমি আছে, এগুলো হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরের পাশে ইউরোপের যে অংশটা আছে, স্পেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, এশিয়ার আলজেরিয়া, তুরস্ক, সিরিয়া, লেবানন, আর আফ্রিকার হচ্ছে মরক্কো, টিউনিসিয়া, এই যে পোর্শনটা আছে, এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। এছাড়াও আমাদের উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া আছে, দক্ষিণ আমেরিকার পেরুর একটা পোর্শন আছে, আফ্রিকার কেপ প্রদেশ দক্ষিণ আফ্রিকার, এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অংশে, সেখানেও কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। সাভানা জলবায়ু, আরেকটু পেরিয়ে উপক্রান্তীয় অঞ্চলে গিয়ে আমরা কিন্তু সাভানা জলবায়ুটা দেখব। সেখানে কিন্তু সাভানা জলবায়ুর যে আচরণ আমরা দেখব, সেখানে তৃণ জন্মায়, বিশেষ করে কোনো ঘাস টাইপের উদ্ভিদগুলো বেশি সেখানে জন্মায়, বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যায়, উষ্ণতা একটু থাকে সেখানে, সাভানা জলবায়ু। তারপরে স্টেপস তৃণভূমি, সেটাও এই তৃণভূমির মতোই একটা জলবায়ু। পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, চীন দেশীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু যেটা আমরা গ্রিনল্যান্ড, সুমেরু এই পোর্শনটাতে যেটা আমরা দেখতে পাই, তুন্দ্রা জলবায়ু, এস্কিমোদের যে বসবাসের জায়গাটা, ঠান্ডা সারা বছর হিমাঙ্কের নিচে থেকে যায় উষ্ণতা, সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। আর এছাড়াও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু বা মহাদেশীয় আর্দ্র জলবায়ু আছে। মূলত আমাদের সিলেবাসে যেটুকু আমরা তোমাদেরকে বলি যে এখান থেকে লেখচিত্রের উষ্ণতা এবং বৃষ্টিপাতের লেখচিত্র দেখে জলবায়ুকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, উষ্ণতা এবং বৃষ্টিপাতের লেখচিত্র দেখে একটু তোমরা বইটা দেখে নিলে খুব ভালোভাবেই তোমরা তৈরি করতে পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। লকডাউনের সময় এই যে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং দক্ষিণ 24 পরগনা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে যে সুন্দরভাবে তোমাদের জন্য প্রচেষ্টা চলছে, এটা যেন বাস্তবায়িত হয়। সবাইকে আবার আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।